হাই গাইস, মাই ডিয়ার অল স্টুডেন্ট। দেখো, আজকে তোমাদের সামনে আমি ভয়েস চেঞ্জের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। গ্রামারের প্রত্যেকটা লেসন আলোচনা করব, কিন্তু লেসন ওয়াইজ আলোচনা করতে চাই, ঠিক আছে? আর একটা ভিডিও যেহেতু বেশি লং করা যাবে না, বেশি লং করা সম্ভব নয়, সেই জন্য একটা লেসনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই করে ভিডিওগুলো আলোচনা করব, ঠিক আছে? যেমন ধরো, আজকে ভয়েসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো ভয়েসের সম্পূর্ণ বিষয়বস্তু যেহেতু এই ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়, সেই জন্য আমরা এই ভয়েস চেঞ্জের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই করে আলোচনা করবো। হ্যাঁ, তো যাই হোক না কেন, ভিডিওটা শুরু করার আগে, লেসনটা আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্টস করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে সামনের দিকে এগিয়ে যাওয়া খুব অসম্ভব। আর তোমাদের সাবস্ক্রাইবটা আমাদের মনোবল বাড়াবে, মনোবল বৃদ্ধি করবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর আমাদের চ্যানেলের নাম লেখা আছে, দেখো, দ্য স্মার্ট ইংলিশ টিউটর, ঠিক আছে? ইউটিউবে সার্চ করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবার চলো আমরা ভিডিওর মধ্যে চলে আসি, মেন লেসনে চলে আসি। ওকে, তো দেখো এখানে ভয়েস, এই ভয়েস শব্দটার অর্থ কি? ভয়েস শব্দটার অর্থ হচ্ছে বাচ্য। বাচ্য বলতে আমরা কি বুঝি? বাচ্য মানে হচ্ছে বাক্য, অর্থাৎ সেন্টেন্সকে বোঝানো হয়। ওকে, তো মেইন কথা হচ্ছে ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমাদেরকে বুঝে নিতে হবে ভয়েসটা কী জিনিস, বাচ্যটা কী জিনিস, কাকে বলে। তো দেখো এখানে কি বলেছি, আমি সংজ্ঞাতে কি লিখেছি দেখো, যে ক্রিয়ারূপ, ক্রিয়া মানে আশা করি জানো তোমরা। ক্রিয়া বলতে কি বুঝি আমরা? ক্রিয়া মানে হলো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করা বোঝাবে তাকে ক্রিয়া বলা হয়। যেমন দেখো, ছেলেটি সাইকেল চালাচ্ছে, তাহলে ছেলেটি একটা ওয়ার্ড, একটা শব্দ, সাইকেল একটা শব্দ, চালাচ্ছে একটা শব্দ। তাহলে এখানে তিনটে শব্দের মধ্যে কোন শব্দটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে? চালাচ্ছে দিয়ে কাজ করা বোঝাচ্ছে। সেই জন্য চালাচ্ছেটা হচ্ছে একটা ক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে ভার্ব বলে থাকি। কি বলি সেটাকে? ভার্ব বলি। ওকে, তাহলে কি বলেছে? যে ক্রিয়ারূপ বাক্যের উদ্দেশ্যের সঙ্গে ক্রিয়ার কাজের সম্পর্ক নির্দেশ করে তাকে ভয়েস বলে। অর্থাৎ উদ্দেশ্য বলতে কি বুঝি আমরা? উদ্দেশ্য মানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর ক্রিয়া মানে তো অর্থাৎ মানে কাজ, যে শব্দটা দিয়ে কাজ করা বোঝায় সেটাকে ক্রিয়া বলা হয়। তো সাবজেক্টের সঙ্গে অর্থাৎ উদ্দেশ্যের সঙ্গে ক্রিয়া, ওদের কাজের একটা সম্পর্ক থাকে, সম্পর্ক নির্দেশ করে, সেটাকে আমরা বলবো ভয়েস চেঞ্জ বলি। যেমন দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই রিড দ্য বুক, আমি বই পড়ি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে সাবজেক্টটা হচ্ছে আই, আর রিড মানে হচ্ছে পড়া। তাহলে পড়া দিয়ে কি করা বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো ভার্ব। ওকে, আর শেষের দিকে দেখো, দ্য বুক মানে বই, মানে আমি পড়ছি, কি পড়ছি? বই পড়ছি। তাহলে এটা হচ্ছে কর্ম, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে দেখো, পড়ছেটা কে পড়ছে? পড়ার কাজটা কে করছে? আমি করছি। তাহলে সাবজেক্টের সঙ্গে ক্রিয়া সম্পর্ক হচ্ছে। তো যেহেতু সাবজেক্টের সঙ্গে ক্রিয়া সম্পর্ক হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো ভয়েস চেঞ্জ। হ্যাঁ, এবার দেখো মেন জায়গায় আমরা ফিরে আসবো। মেন বিষয়টা হচ্ছে, দেখো, যে ভয়েস চেঞ্জ কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভয়েস চেঞ্জের কতগুলো ভাগ আছে এবং আমরা কোন প্রসেসে করব, কিভাবে করব। তো আমি তোমাদেরকে শুরুতেই বলে দিই, ভিডিও শুরুতেই, যে তোমাদের সামনে সব থেকে সহজ এবং সব থেকে সাধারণ রুলস ওয়াইজ আমি তোমাদেরকে সমাধান করব খুব ইজিভাবে। তোমাদের কাছে আজকে আমি আলোচনা করতে চাই যে বেসিক্যালি যারা ধরো ভয়েস চেঞ্জ টোটালি করতে জানো না, তাদেরকে তারাও শুরু থেকে, স্টার্টিং থেকে ভয়েস মানে করতে পারবে তারা। আমি সাধারণভাবে আলোচনা করতে চাই, সাধারণ থেকে কঠিনের দিকে যেতে চাই। অর্থাৎ যারা টোটালি ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটা ভিডিও আমার ভয়েস চেঞ্জের, তাহলে আশা করি সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর তোমাদের সামনে প্রায় ভয়েসের 20টা মতো নিয়ম আছে ইন টোটাল, ঠিক আছে? প্রত্যেকটা নিয়ম রুলস ওয়াইজ ধরে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো চলো এবার দেখো যে ভয়েস চেঞ্জের ভাগ কটা। ভয়েস চেঞ্জের 3টে পার্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মানে হচ্ছে কর্তৃবাচ্য। আর তারপরে দ্বিতীয় ভাগটা দেখো, এখানে আছে প্যাসিভ ভয়েস, মানে হচ্ছে কর্মবাচ্য। দেখতে পাচ্ছ, PASSIV, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এবার তারপরে দেখো 3rd নাম্বার ভাগটা কোয়াসি প্যাসিভ ভয়েস, মানে কর্ম কর্তৃবাচ্য, তাই না? তাহলে ভয়েস চেঞ্জ 3 প্রকার,
অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এবার চলো আমরা পর 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 দেখে নিব, ঠিক আছে, যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলে। প্রত্যেকটা আমরা আলোচনা বিষয়ভিত্তিক আলাদা আলাদা ডিফারেন্স করে, মানে পার্ট পার্ট করে, প্রত্যেকটা অংশ বিশেষ করে, অংশ মানে প্রত্যেকটা বিষয় মানে কি বলা হয় পুঙ্খানুপুঙ্খিভাবে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো যাই হোক না কেন, দেখো প্রথমে আমরা আলোচনা করছি অ্যাক্টিভ ভয়েস নিয়ে। তো অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ ভয়েস বলতে কাকে বুঝবো আমরা, কোনটাকে অ্যাক্টিভ ভয়েস বলবো? দেখো এখানে লেখা আছে, যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং তারপরে কর্ম বা অবজেক্ট বসিয়ে কর্তার কাজটি পরিষ্কার করে বোঝানো হয়, তখন ক্রিয়াটি অ্যাক্টিভ ভয়েস হয়। তুমি এক্সাম্পলটাকে দেখো, এক্সাম্পলটাকে দেখলে হয়তো বুঝতে পারবে ভালোভাবে, ঠিক আছে। এক্সাম্পলে কি বলেছি আমি, দেখো, আই সি দ্য বার্ড। আই মানে আমি, সি মানে দেখি বা দেখছি, দ্য বার্ড মানে পাখিটাকে, আই সি দ্য বার্ড, আই পাখিটাকে দেখি, আই পাখি দেখি, তো আই পাখিটিকে দেখি, ওকে। তো এখানে দেখো আইটি হচ্ছে, আইটাকে কি বলবো আমরা, আইটা হচ্ছে সাবজেক্ট, আর সি, সি মানে দেখা। যখন আমরা কোনো জিনিস দেখি, দেখা মানে কাজ করা বোঝাচ্ছে, তার মানে এই সিটা হচ্ছে ভার্ব, ওকে। আর তারপরে দেখো দ্য বার্ড হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস আছে। কিন্তু দেখো এখানে একটা দেখার বিষয় আছে, এটা বিষয়টা হলো যে কি বলেছে এখানে, যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে, তাহলে ক্রিয়াটা তো হচ্ছে সি, তাই না? তাহলে ক্রিয়ার ঠিক আগে, তাহলে আগে দেখো কি বলেছে, কর্তাকে বসানো হয়, অর্থাৎ ক্রিয়ার আগে কর্তা বসেছে, মানে সাবজেক্ট বসেছে, আয় বসেছে, তাই না? এবং তারপরে মানে ওই ক্রিয়ার পরে কথা বলছে কর্ম বা অবজেক্টকে বসানো। তো এখানে দেখো ক্রিয়ার পরে অবজেক্টকে বসানো হচ্ছে দ্য ওয়ার্ডটাকে। তো এগুলোকে বসিয়ে যখন কি করা হয়, ওই কর্তার কাজটা পরিষ্কার করে বোঝানো হয়, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। তো কিন্তু ব্যাপারটা দেখো যে আই সি, আমি দেখি, এখানে দেখি কে দেখে, আমি দেখি, তাহলে কর্তাকে অর্থাৎ সাবজেক্টকে প্রথমে বসা হয়েছে, কিন্তু তবুও কিন্তু দেখো বাক্যের ভাষাটা পরিষ্কার হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমরা পরে অবজেক্টটাকে বসাচ্ছি। আমি দেখি, কি দেখি, অস্পষ্ট কথা, কিন্তু যখনই আমরা দ্য বার্ডটাকে অবজেক্টটাকে বসিয়ে দিচ্ছি, তখন দেখো ভাষাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি বলা হয়েছে, যে ক্রিয়ার আগে সাবজেক্টকে বসাতে হবে, আর ক্রিয়ার পরে অবজেক্টকে বসিয়ে কর্তার অর্থাৎ সাবজেক্টের কাজটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। যখনই আমরা অবজেক্টটাকে বসালাম দ্য বার্ডটাকে, তখন আই অর্থাৎ সাবজেক্টের কাজটা ক্লিয়ার হয়ে গেল যে আমি কি দেখি, পাখি দেখি, সেই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, ওকে। এবার চলো আমরা প্যাসিভ ভয়েসের আলোচনা নিয়ে, প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করি, ওকে। দ্যাটস গ্রেট। তো এবার দেখো অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে তোমরা জেনেছো, এবার প্যাসিভ ভয়েসকে দেখো। প্যাসিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? প্যাসিভ বলতে বলা হয়েছে যখন কোনো বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে, অর্থাৎ কর্তার জায়গায় মানে কর্মকে বসিয়ে বলতে অবজেক্টকে প্রথমে রেখে, ঠিক আছে, বাক্যটি রচনা করা হয়, মানে বাক্যটি তৈরি করা হয়, তখন বাক্যটি ক্রিয়ার প্যাসিভ ভয়েসে হয়, তখন রূপটা প্যাসিভ হয়ে যায়। যেমন এখানে দেখো একটা এক্সাম্পল লিখেছি, দ্য বার্ড ইজ সিন বাই মি। এখানে আমি ভর করেছি একটা, কেন জানো? কারণ দেখো এর আগে যেটা আমি লিখলাম অ্যাক্টিভ ভয়েস লিখেছিলাম এর আগের কারটা, তো অ্যাক্টিভ ভয়েসে আমি এক্সাম্পল দিয়েছিলাম আই সি দ্য বার্ড, তাই না? তো আই সি দ্য বার্ড, এখানে আইটা সাবজেক্টে ছিল, প্রথমে ছিল। এবার যখন আমি প্যাসিভ ভয়েস যখন লিখি, তখন এক্সাম্পলটাকে লক্ষ্য করো, সাবজেক্টে কি এসছে, দ্য বার্ডটা চলে এসছে, মানে অবজেক্টে দ্য বার্ডটা ছিল অবজেক্টে, অবজেক্টের দ্য বার্ডটা সাবজেক্টে চলে এসছে, ঠিক আছে, আর সাবজেক্টের যে আইটা আছে সেটা অবজেক্টে মি হয়ে গেছে। তো সুতরাং এখানে কি বলেছে, যে যখন কোনো বাক্যে কর্তার জায়গায় মানে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, তাই না? মানে এই সাবজেক্টের জায়গাটাতে কি করেছি, এখানে আমরা কর্মকে বসিয়ে দিয়েছি, মানে কর্ম মানে শেষের দ্য বার্ডটাকে প্রথমে নিয়ে চলে এসেছি আমরা, তাই না? এখানে করে অর্থাৎ দেখো এখানেই লক্ষ্য করো, এখানে সাবজেক্টের জায়গায় আমরা কি করেছি, এই যে কর্মটাকে বসিয়ে দিয়েছি, অবজেক্ট বসিয়ে দিয়েছি, তাই না? তো এইরকম ভাবে যখন বাক্য তৈরি করা হয়, মানে সাবজেক্টকে বেশি গুরুত্ব না দিয়ে অবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ অবজেক্টকে প্রথমে ব্যবহার করা হবে আর সাবজেক্টকে পরে পাঠিয়ে দেওয়া হবে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। হ্যাঁ, যেমন দ্য বার্ড ইজ সিন বাই মি, পাখিটি দেখা হয় আমার দ্বারা, মানে কর্মকে অর্থাৎ অবজেক্টকে প্রাধান্য বেশি দিচ্ছে, তার জন্য অবজেক্টকে এখানে প্রথমে ব্যবহার করা হয়েছে, ওকে। এবার দেখো চলে আসে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসে। কোয়াসি প্যাসিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? তো কোয়াসি প্যাসিভ ভয়েস বলতে কি বুঝি আমরা, এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। আগে ডেফিনেশনটা লেখার আগে একটা এক্সাম্পল দিয়েছি আমি, দেখো বোর্ডে। এক্সাম্পলটা কি আছে, এ রাইপ অ্যাপেল টেস্ট সুইটস, অর্থাৎ পাকা আপেল খেতে মিষ্টি, তাই না?
তো লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে এ রাইপ অ্যাপেল, মানে একটা পাকা আপেল, আর টেস্ট মানে স্বাদটা হচ্ছে ভার্ব ক্রিয়া, আর সুইট মানে মিষ্টি, এটা একটা আদার্স অবজেক্ট হিসাবে ধরে নিতে পারো। ওকে, তো এখানে দেখো কি বলা হয়েছে, এটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে রাইপ অ্যাপেল, এটা পাকা আপেল, টেস্ট হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া, আর সুইট হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। তো লক্ষ্য করো এখানে কি লিখেছি আমরা, যে এই বাক্যটির ক্রিয়া, এই বাক্যটির ক্রিয়া অ্যাক্টিভ ভয়েস এ থাকলেও কি হবে, বাক্যটির অর্থ প্যাসিভে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা থাকলে গেলেও, অর্থটা অ্যাক্টিভ ভয়েসে থাকতে গেলেও, মানে অ্যাক্টিভ ভয়েসের রূপটা থাকলে গেলেও, কিন্তু আমরা যদি অর্থটা করতে যাই, মানেটা করতে যাই, তাহলে দেখবো আমরা এটা প্যাসিভ ভয়েসে অর্থ বহন করছে। ঠিক আছে, কেন বলতো, কারণ দেখো লিখেছি আমি এখানে, কারণ লিখে দিয়েছি পাকা আপেল বাক্যের কর্তা হয়েও নিজে কোনো কাজ করছে না। দেখো এ রাইপ অ্যাপেল, এটা পাকা আপেল, এটা হচ্ছে সাবজেক্ট কর্তা, কিন্তু কর্তা প্রথমে বসেও কোনো কাজ করতে পারছে না। কেন কোনো কাজ করতে পারছে না, কারণ দেখো একটা পাকা আপেল মিষ্টি খেতে, বা খেতে মিষ্টি হয়। তো একটা পাকা আপেল খেতে মিষ্টি হয়, এটা কখন জানবো আমরা, যখন কোনো একজন ব্যক্তি কি করবে, এটাকে টেস্ট করবে, খেয়ে দেখবে, তখন আমরা বুঝতে পারবো। তাহলে এই বাক্যটাতে সম্পূর্ণরূপ অর্থ বহন করতে পারছে না। বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু বাক্যটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর অর্থটা সম্পূর্ণ বহন করতে পারছে না। মনে হচ্ছে যেন কিছু না কিছু থেকে গেছে, হ্যাঁ, বাকি কিছু কথা থেকে যাচ্ছে, অর্থটা কিছু বাকি থেকে যাচ্ছে। কোনো ব্যক্তি আপেলটি স্বাদ নিলে তবেই এটির গুণাগুণ বোঝা যায়। সুতরাং বলা যায় আপেলটি গ্রামার অনুযায়ী বাক্যের কর্তা হয়েও, মানে গ্রামাটিক্যাল অনুযায়ী যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে আপেলটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। ঠিক আছে, তবুও কিন্তু কি করতে পারছে না, মানে কর্তা হিসাবে ব্যবহৃত না হয়ে অর্থের দিক থেকে কর্ম হিসাবে ব্যবহৃত হচ্ছে, মানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণটা হচ্ছে যখনই আমরা এইরকম ধরনের কিছু দেখব, যে তুমি ভালো করে লক্ষ্য করো, একটা পাকা আপেলের দিকে লক্ষ্য, এখানে দেখো এক্সাম্পলটা যেটা দিয়েছি, পাকা আপেলটির দিকে লক্ষ্য করে দেখো, অবজেক্টটার দিকে কি বলছে, এর মধ্যে কর্তা ও কর্ম দুটি মানে গুণই রয়েছে, দুটো গুণই রয়েছে, অর্থাৎ ক্রিয়ার এই ধরনের যখন আমরা আচরণ দেখতে পাবো, এই ধরনের যখন ব্যবহার দেখতে পাবো, যে যেখানে করে যে ক্রিয়াতে দেখতে পাবো যে দুটো ভাবই অর্থ মানে অর্থ বহন করছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট মানে দুটোকেই কি করছে, মানে এমন জায়গায় রেখেছে যে মানে কোনো শব্দটাই সম্পূর্ণ অর্থ বহন করতে পারছে না, দুটো স্বাদই রয়েছে এর মধ্যে, অর্থাৎ দুটো বৈশিষ্ট্য রয়েছে, দুটো গুণই রয়েছে। ঠিক আছে, তাকে আমরা পসিটিভ ভয়েস বলবো। অর্থাৎ বাক্যটা পরিপূর্ণ হলেও কিন্তু অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। অর্থটা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা এক্সেস কিছু বাক্য যুক্ত করব। তাহলে এক কথায় যদি আমরা বলি পসিটিভ ভয়েস বলতে আমরা কখন বুঝতে পারবো, যখন কোনো একটা সাবজেক্ট প্রথমে বসা সত্ত্বেও বাক্যর অর্থটাকে সম্পূর্ণ করতে পারবে না, অর্থাৎ কর্ম হিসাবেও ব্যবহৃত হয়, মানে দুটো রূপ হিসাবেই ওকে ধরা হয়, তখন সেই বাক্যটাকে বলো পসিটিভ ভয়েস। ঠিক আছে, তো এরকম যাই হোক তোমরা তিনটে সম্পর্কে বললাম, যেহেতু ভয়েস চেঞ্জ হচ্ছে তিন প্রকার, তিনটে ভাগ আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পসিটিভ ভয়েস, তিনটে ভাগ আছে, তিনটে সম্পর্কে আমরা আলোচনা করলাম। অ্যাক্টিভ ভয়েসে একবার রিমাইন্ডার করিয়ে দিই, অ্যাক্টিভ ভয়েস কি বললাম, যে সাবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্টকে বসা হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস মানে কি বললাম, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে অবজেক্টকে অর্থাৎ কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হবে, মানে কর্মকে প্রথমে বসা হবে, অবজেক্টকে প্রথমে বসা হবে, সাবজেক্টকে পরে পরে দেওয়া হবে। আর পসিটিভ ভয়েস মানে কি, সাবজেক্টটা সম্পূর্ণ অর্থ বহন করতে পারবে না, বাক্যটা পরিপূর্ণ হলেও সম্পূর্ণ অর্থ বহন করতে পারবে না, তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। ওকে, আমরা যেহেতু তিনটে দেখলাম, এবার আরও একটা জিনিস জানতে হবে আমাদেরকে, যে এখানে যেমন দেখো লক্ষ্য করো আইটা অবজেক্টে গিয়ে মি হয়ে গেছে, তাই না? তো এইরকম ধরনের আর কি কি শব্দগুলো সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে চেঞ্জ হয়, বা অবজেক্ট থেকে সাবজেক্ট আসতে গেলে চেঞ্জ হয়, তোমাদের সামনে আমি তুলে ধরছি। ওকে, তো দেখো এখানে আমি যেটা বললাম যে সাবজেক্টটা অবজেক্টে গিয়ে কি হবে, মানে পরিবর্তন কি করে হয়। দেখো সাবজেক্টে যখন আই থাকবে তো অবজেক্টে গিয়ে কি হবে, মিম হয়ে যাবে, আইটা মিম হয়ে যাবে। ওকে, হিটা হিম হয়ে যাবে, সি থেকে হার হবে, উই থেকে আস হবে, দে থেকে দেম হবে। ঠিক আছে, মাত্র এই কয়েকটা ওয়ার্ডই পরিবর্তন হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে যেমন দেখো ইউটা ইউই থাকবে, ইটটা ইটি থাকবে, রামটা রামি থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না এগুলো। মানে এক কথায় হচ্ছে এই কয়েকটা প্রোনাউন ছাড়া আর কোনো ওয়ার্ড চেঞ্জ হবে না। ওকে, তো কিভাবে চেঞ্জ হবে, যেমন দেখো আই রিড দ্য বুক, বিডব্লিউকে বুক, আমি বই পড়ি। ঠিক আছে, তো আমরা ভয়েসের নিয়ম কি জানি,
অবজেক্টটা চলে আসে প্রথমে আর সাবজেক্টটা চলে যায় শেষে। তো এখানে অবজেক্ট আছে দা বুক, তাহলে দা বুকটা এখানে কি আছে, ওয়ার্ড আছে, তাহলে এখানে যে কটা ওয়ার্ড আছে শুধুমাত্র সে কটাই পরিবর্তন হবে, এর বাইরে কোনো পরিবর্তন হবে না, এই কয়েকটা ওয়ার্ডই, ঠিক আছে। তো যেমন ধরো এখানে যদি মি থাকতো, সাপোজ মনে করো না, সাপোজ মনে করো এখানে ধরো মি আছে, তাহলে এটা অবজেক্টে যদি মি থাকে তাহলে সাবজেক্টে এসে কি হবে, আয় হয়ে যাবে, মানে ওই মিটা এইদিকে এসে আয় হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু ওগুলো নেই তাহলে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে। এবার চলো নেক্সট নিয়ে আলোচনা করবো। তাহলে দা বুক এখানে যেহেতু নেই ওয়ার্ডটা, তাহলে এটা চেঞ্জ হবে না, তাই না। তাহলে এখানে দা বুকটা কি হবে, দা বুকই থেকে যাবে, দা বুক থেকে যাবে। কিন্তু দেখো সাবজেক্টটা কি আছে, আয় আছে, তাহলে অবজেক্টে গিয়ে কি হবে, এখানে গিয়ে মি হয়ে যাবে। যদি এখানে হি থাকতো তাহলে এখানে গিয়ে কি হতো, হিম হয়ে যেত। এখানে সি থাকলে হার হয়ে যেত, উই থাকলে আস হয়ে যেত, দিয়ে থাকলে দেম হয়ে যেত। দেখা গেল এখানে দেম আছে, অবজেক্টটা দেম আছে, তাহলে আমরা সাবজেক্টে নিয়ে এসে কি করতাম, এখানে দে করে দিতাম, বুঝতে পারলে। তাহলে এরকম ভাবে কি হয়, চেঞ্জ হওয়া হয়ে হয়, মানে সাবজেক্টটা অবজেক্টে চলে যায়, অবজেক্টটা সাবজেক্টে চলে আসে। আর যদি এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে যদি পড়ে তাহলে পরিবর্তন হবে, নচেত পরিবর্তন হবে না। যেমন তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ আমি এখানে লিখে দিয়েছি, ইউটা যেমন দেখো প্রোনাউন, কিন্তু এটা চেঞ্জ হবে না, ইউটা অবজেক্টে গিয়েও কি থাকবে, ইউই থাকবে, ইটটা ইটি থাকবে, রাম রামই থাকবে। মানে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো সাবজেক্ট আছে, এই কয়েকটা বাদ দিয়ে বাকিগুলো কোনো পরিবর্তন হবে না। তো এবার মেন বিষয় যেটা হচ্ছে যে আমরা ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কসি প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ কাকে বলে এটা বুঝলাম, সাবজেক্ট অবজেক্ট কি করে পরিবর্তিত হচ্ছে এটা বুঝলাম। এবার যে সর্বমোট ভয়েসের, একটু আগেই বলেছি আমি যে ভয়েসের সর্বমোট 20টা রুলস আছে, তো 20টা রুলস তোমাদেরকে রুলস ওয়াইজ একটা করে রুলস ওয়াইজ তোমাদেরকে আমি আলোচনা করব। কিন্তু এরপরে একটা যে ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস, যে সাধারণ রুলস, অর্থাৎ রুলস নাম্বার যেটা 1, সেটা ছকের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো খুব সহজ সরলভাবে। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে খুব সহজেই কি করে ভয়েস চেঞ্জ করতে হবে তার ফুল ডেসক্রিপশন, ফুল আলোচনা তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করো কি করে আমরা করছি। এরপরে যে ভিডিওটা, এরপরে যে আমি ওই লিখবো বোর্ডে, সেটা ছকটা তৈরি করে দেবো, যে ছক থেকে দেখে দেখে তুমি কিভাবে চেঞ্জ করবে। এই ছকটা হচ্ছে 1 নাম্বার রুলস। এই করে 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 ইন টোটাল 20টা রুলস আমরা আলোচনা করব। ওকে, দেখো এবার তোমাদের সামনে ছকটাকে উপস্থাপন করেছি। ওকে, তো ছকের মাধ্যমে দেখো বুঝিয়ে দিচ্ছি যে কি করে এত সহজে ভয়েস চেঞ্জ করা যায়। ওকে, দেখো এখানে দেখো এটা ভয়েস চেঞ্জ, ভয়েস 1 নাম্বার লেখা আছে কেন, কারণ এই পুরো যে ছকটা রয়েছে এটা হচ্ছে 1 নাম্বার রুলস, এটা বাদ দিয়ে আরও 19টা রুলস আছে। ওকে, তো যাই হোক আমরা একে একে স্টেপ বাই স্টেপ আমরা শুনে নেব। দেখো প্রথমে দেখো প্রেজেন্টের আছে, মানে প্রেজেন্টের ঘর হচ্ছে, এই লাইনটা হচ্ছে পুরোটা প্রেজেন্টের ঘর, এটা হচ্ছে পাস্ট, এই লাইনটা হচ্ছে পুরো পাস্টের ঘর, তারপর এটা ফিউচার, এই লাইনটা হচ্ছে পুরোটা ফিউচারের ঘর। ওকে, এবার দেখো আমরা এখানে ভাগগুলো দেখব, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এবার তোমরা বলবে যে স্যার আরেকটা যে ভাগ হয় পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা লিখিনি কেন, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো কাজ হয় না, সেই জন্য আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা লিখিনি। ওকে, তো এখানে হচ্ছে ইনডিফিনিটের ঘরটাকে লক্ষ্য করলে দেখবো এই সামনে এইভাবে নামবে, কন্টিনিউয়াসটা এইভাবে নামবে, আর পারফেক্টটা এইভাবে নামবে। ওকে, এবার আমরা বুঝাবো কি করে আমরা এই ঘরটাকে দেখে দেখে মিলিয়ে আমরা অ্যান্সারগুলো করব। ওকে, এবার দেখো এক্সাম্পল, নিচের দিকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন দেখো আই অ্যাম রিডিং ইংলিশ বুক, ঠিক আছে, আই অ্যাম রিডিং ইংলিশ বুক, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তোমরা বুঝতেই পারছো প্রশ্নটাকে দেখে কেন। কারণটা দেখো এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রথমে বসানো হয়েছে, সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস আছে। হ্যাঁ, তোমাকে ব্র্যাকেটের মধ্যে বলা হবে যে মেক ইট প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে করো, মেক ইট প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে এটাকে প্যাসিভ ভয়েসে করতে বলা হবে। ওকে, তো আমরা অ্যান্সারটা কি করে করব, মানে উত্তরটা কি করে করব, তাই না। তো কি করে মিলাবো, কি করে বুঝবো, তো তোমরা উত্তর করার সময় অবশ্যই এই ছকটাকে মেলানোর আগে তোমাদেরকে বুঝতে হবে যে বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্টটাকে বুঝতে হবে। সাবজেক্ট হচ্ছে এখানে কি, আই, ঠিক আছে, তারপরে এই আইটা হচ্ছে সাবজেক্ট, এটা বোঝানোর জন্য আমরা লিখছি নিচের দিকে। তারপরে অ্যামটা কি, অ্যামটা হচ্ছে এই ইউএক্স মানে অক্সিলারি ভার্ব। ওকে, আর রিডিং, রিডিং মানে পড়া, তাহলে পড়া মানে কি, কাজ করা বোঝাচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে ভার্ব বলবো, ভার্ব। ওকে, আর ভার্বের পরে শেষে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট মানে কর্ম আছে। এই হচ্ছে বাক্যের এক একটা পার্ট।
এবার আমরা যে অ্যান্সারটা যে করব, প্যাসিভ ভয়েস যে করব এই ছকটাকে দেখে, সেটা কি করে করব, কিভাবে বুঝবো এই ছকটা মধ্যে পড়েছে, কোন ঘরটাতে পড়েছে, কোন ঘরটা কোন নিয়মটা দেখে করবো। হ্যাঁ, তো আমরা অবশ্যই লক্ষ্য করব সেই বাক্যটার অক্সিলারি ভার্বকে। তো অক্সিলারি ভার্বটা দেখো বাক্যটাতে কি আছে, অ্যাম আছে, তাই না? তো অ্যামটাকে আমি খুঁজবো কোন কোন ঘরে আছে। আমি একদম সহজ প্রসেসে বলছি যাতে সমস্ত ছাত্রছাত্রীরা বুঝতে পারো। আর অবশ্যই প্লিজ তোমরা কি করবে, মনোযোগ দিয়ে বুঝবে। ওকে, এর ফাঁকে আরও একবার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে বসি যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা বিষয় যে তোমাদের যদি লেখালেখি করতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে যদি স্ক্রিনে যদি পার হয়ে যায়, তাহলে সব থেকে ভালো হচ্ছে যে তোমরা এখন শুধুমাত্র মনোযোগ দিয়ে বোঝো আর স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের কাছে এই লেখাগুলো থেকে যাবে। পরবর্তী সময় তোমরা কি করবে, এটাকে লিখবে। ওকে, স্ক্রিনশট করে থাকবে। এখন আমি আলোচনা করছি এটাকে নিয়ে, ভালো করে শোনো। দেখো, লক্ষ্য করো। তো দেখো এটা অ্যান্সারটা কি করে করবো না। তো এখানে অ্যামটাকে আমি ঘরের মধ্যে মিলাবো, কোথায় কোথায় আছে। তো অ্যাম দেখো, এখানে এক জায়গায় অ্যাম আছে, এখানে এক জায়গায় অ্যাম, আর এক জায়গায় অ্যাম এখানে আছে। ঠিক আছে, দুটো জায়গায় অ্যাম আছে। তো দুটো জায়গায় যেহেতু অ্যাম আছে, তাহলে আর কোথাও কি অ্যাম আছে দেখো, আর কোথাও কিন্তু অ্যাম নেই। ঠিক আছে, তো দুটো জায়গায় যেহেতু অ্যাম আছে, দুটো জায়গা থেকে আমরা কি করবো, মানে উত্তর করবো। ওকে, তো যাই হোক না কেন, দেখা যাক যে এখানেও অ্যাম, এখানেও অ্যাম, তাহলে কোনটা ঘর নিব, কোনটা ঘর দেখে উত্তর করবো। মানে ইনডেফিনিট প্রেজেন্টের ঘরে হবে উত্তরটা। হ্যাঁ, কিন্তু প্রেজেন্টের ঘর তো এটাও এটাও, কিন্তু এটা ইনডেফিনিট না কন্টিনিউয়াস, কোনটা দেখে করবো। তখন আপনাকে বুঝতে হবে যে ওই অ্যামটা শুধু দেখলে হবে না, ওর পাশের ভার্বটাকে দেখবো। যখনই দেখবো যে একটা অক্সিলারি ভার্ব পরপর দুটো ঘরে থেকে যাচ্ছে, দুটো ঘরে একই রকম অক্সিলারি ভার্ব যদি থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, পাশের যে ভার্ব আছে সেই ভার্বটাকে আমরা লক্ষ্য করব। সেই ভার্বে দেখো, সেই ভার্বের শেষে কি আছে, এখানে আইএনজি যোগ আছে, তাই না? তো যদি শেষে আইএনজি যোগ থাকে, তাহলে আইএনজির ঘর কোনটা, এখানে দেখো আমি এখানে গোল করে ভিডিও দিচ্ছি, তাই না? তাহলে আইএনজিও আছে এখানে শেষে, প্লাস এখানে অ্যাম আছে। তাহলে এই ঘরে কিন্তু অ্যাম আছে, কিন্তু আইএনজির ঘর নয় এটা। আইএনজির ঘর হচ্ছে এই কন্টিনিউয়াসটা হচ্ছে আইএনজির ঘর। তাহলে এখানে যেহেতু আমি অ্যামটাকেও দেখতে পাচ্ছি আর এখানে আইএনজিও যেহেতু আছে, সেই জন্য এটা হবে কন্টিনিউয়াস। তাহলে কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থাৎ এই ঘরের রুলসটা দেখে আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, তো এবার রুলসটা কি বলেছে দেখো। প্রথমে কি বলেছে, অবজেক্ট বসাতে বলেছে। তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা বলো তো, অবজেক্ট হচ্ছে শেষেরটা। শেষেরটা কি আছে এখানে, দা ইংলিশ বুক আছে। তাহলে আমরা এখানে লিখবো ইংলিশ বুক, ইংলিশ বুক। ওকে, ইংলিশ বুক করলাম, অবজেক্টটাকে নিয়ে এলাম। তারপরে কি বলেছে অবজেক্টের পরে, বলেছে অ্যাম, ইজ আর তিনটের মধ্যে একটা বসাও। তাহলে কি বসবে তোমাদেরকে একটুখানি বলে দিই আমি, যে শুধুমাত্র আয়ের পাশেই অ্যাম বসে, আর কোথাও অ্যাম বসে না। আর ইজ কোথায় বসে, কোনো জিনিস যদি একটি মাত্র বোঝায়, একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি জায়গা, তখন সেক্ষেত্রে ইজ বসবে। আর একের যদি অধিক হয়ে যায়, অর্থাৎ একের বেশি যদি হয়ে যায়, তাহলে সেখানে আর হবে। তাহলে এখানে বলছে ইংলিশ বুক, ইংরেজি বইয়ের কথা বলেছে। কয়টা বইয়ের কথা বলেছে, একটি বলেছে। তাহলে এখানে কি বসবে, ইজ বসবে। তাহলে ইংলিশ বুক ইজ হয়ে গেল, হলো। তারপরে কি বলা হয়েছে, বিইআইএনজি, বিং আসবে। আচ্ছা, এই বিংটা কেন এলো বলো তো, এখানে রুলসে বিং লেখা আছে, কেন এলো? কারণ ভার্বের সঙ্গে যে আইএনজি যোগটা আছে, সেই আইএনজিটা যেহেতু আর বসবে না, উঠে যাবে, সেই জন্য এই আইএনজি পরিবর্তে বিংটা আসে। সেই জন্য আমি রুলসে আগে থেকে বিংটা লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, এবারে তো তারপরে কি বলেছে, ভি3। আচ্ছা, ভি3 মানে কি, ভার্বের থার্ড ফর্ম। এই বিষয়টা একটু তোমাদের কাছে ছোট্টখানি একটু ক্লিয়ার করে দিই। দেখো, ভার্বের প্রত্যেকটা ভার্বের, ভার্ব মানে ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝাবে যে শব্দ দিয়ে। তো প্রত্যেকটা ভার্বের কত করে রূপ হয়, তিনটি করে রূপ হয়। একটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সেটাকে আমরা শর্টকাটে ভি1 বলি। আর দ্বিতীয় হচ্ছে পাস্ট ফর্ম, মানে শর্টকাটে ভি2 বলতে পারি। আর তৃতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ ভি3 বলতে পারি আমরা। হ্যাঁ, তো প্রত্যেকটা ভার্বে যেহেতু তিনটে করে রূপ হয়, যেমন এক্সাম্পল হচ্ছে ধরো ভি1 মানে কি বললাম, প্রেজেন্ট ফর্ম। আর ভি2 মানে কি বললাম, পাস্ট ফর্ম। আর ভি3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন দেখো এখানে, যেমন দেখো প্লে বলে একটা শব্দ যদি হয়, প্লে মানে কি, খেলা করে। এটাকে যদি আমরা পাস্ট করি, মানে ভি2 করি, তাহলে কি লাগাতে হয়, ইডি লাগাতে হয়। আবার ভি3 হলে কি হয়, প্লেট হয়ে যায়। তাহলে প্লে, প্লেট, প্লেট। এটা হচ্ছে ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে পাস্ট ফর্ম, আর ভি3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এখানে আমার কোন ফর্মটা চেয়েছে, ভি3 চেয়েছে। মানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তো এখানে ভার্বের যেহেতু থার্ড ফর্ম করব, তাহলে এখানে ভার্বটা কি আছে, রিড। রিডটার তিনটে ফর্ম কি হয়, রিড, রিড আর রিড, এই তিনটে হয় একই রকমই হয়। হ্যাঁ, তো এগুলো কোনো পরিবর্তন হয় না এগুলোতে। আর যেমন দেখো আরেকটা এক্সাম্পল দিই, গো, ওয়েন্ট, আর একটা হবে গান।
এখানে কেন 3টে লিখলাম আমি, এটা বিশেষ কারণ আছে, একটু ছোট্টখানি একটু ছোট্ট কথা বলে নিই। হ্যাঁ, যখনই আমরা দেখব যে ভার্বটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V2 বা V3 করার সময় রূপের মানে ওয়ার্ডটা শেষে শুধুমাত্র ইডি যোগ করা হয়, ইডি যোগ করে যখন কোনো শব্দের শেষে শুধুমাত্র অনলি শব্দটা শেষে ইডি লাগিয়ে দিব, দিয়ে তারপরে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম করব, তখন সেই ভার্বটাকে বলা হয় উইক ভার্ব, মানে দুর্বল ভার্ব বলা হয়। হ্যাঁ, আরেকটা ভাষায় বলা হয় সেটাকে রেগুলার ভার্ব বলে, রেগুলার ভার্ব বলতে পারো বা এটাকে উইক ভার্ব বলতে পারো। ওকে, আর আরেকটা দেখো নিচেরটা, তার নিচেরটা দেখো, এখানে রিড রিড রিড, এই ভার্বগুলো কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ V1 V2 V3 তিনটে জায়গাতে একই রকম রূপ বহন করছে, সেই জন্য এটাকে আমরা বলবো সিম্পল ভার্ব। এটার নাম হচ্ছে সিম্পল ভার্ব। এটা উইক কেন? কারণ শুধুমাত্র ইডি যোগ করে আমরা পরিবর্তন করছি। আর এটা সিম্পল কেন? কারণ সব জায়গায় একই রকম থাকছে, কোনো পরিবর্তন হয় না। আর নিচেরটা দেখো, এক এক জায়গায় এক এক রকম রূপ, অর্থাৎ কোনো ইডি যোগ হয় না, একই রকম থাকে না, সম্পূর্ণ অন্য প্রসেসে এরা পরিবর্তন হয়। গো, ওয়েন্ট, গান, তিনটে ভার্বই সম্পূর্ণ যেহেতু আলাদা, V1 V2 V3 আলাদা, সেই জন্য এগুলোর নাম হচ্ছে স্ট্রং ভার্ব। মানে এটাকে আরেকটা ভাষায় বলা হয় রেগুলার ভার্ব। স্ট্রং ভার্বও বলতে পারি বা রেগুলার ভার্বও বলতে পারি। ওকে, তো যাই হোক আমরা আবার নিয়মে ফিরে যাই, অনেক কথাই বললাম। তো এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল প্রথমে অবজেক্ট, তাই অবজেক্ট হচ্ছে ইংলিশ বুক, আমরা ইংলিশ বুকটাকে লিখেছি। তারপরে অ্যামিজা তিনটার মধ্যে একটা, তো যেহেতু ইংলিশ বুক একটা বইয়ের কথা বলছে সেই জন্য এখানে ইউজ করলাম। তারপরে নিয়মের বিং আছে, বিং করলাম, কেন আইএনজি উঠিয়ে দেবো তার জন্য বিং করলাম। তারপরে বলেছে V3, তাহলে এই রিডটা V3 হচ্ছে রিড, একই রকমই থাকবে আর ইএডি রিড। তারপরে বলেছে বাই, তাহলে বাই লাগাতে হবে। তারপরে কি বলেছে? সাবজেক্ট, সাবজেক্ট কি? আই। তো আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম আইটা অবজেক্টে গিয়ে কি হবে? মি হয়ে যাবে, তাহলে আই থেকে এখানে গিয়ে কি হলো? মি হয়ে গেল, তাই না? এবার দেখো আরো পরপর প্রত্যেকটা ঘরে একটা একটা করে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো বিষয়টা, ঠিক আছে? তো দেখো একটু, এখানে দেখো পরের ঘরে বোঝায় একটা যে সি হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক, সে তার কাজটা সম্পূর্ণ করেছে। তাহলে একই রকম প্রসেসে আমরা দেখবো, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ আছে, হ্যাজ। তাহলে হ্যাজটাকে দেখে মিলাবো কোন কোন ঘরে হ্যাজ আছে, দেখো তো টোটাল শুধুমাত্র দেখো এখানে আছে, মানে বিনটাকে দেখবো না, আমরা মেন মূল অক্সিলারি ভার্বটাকে দেখবো, ঠিক আছে? তো শুধুমাত্র একটি ঘরেই হ্যাজ আছে, হ্যাজ আছে, শুধু এখানেই হ্যাজ আছে, আর কিন্তু কোথাও কিন্তু হ্যাজ পাবো না আমরা। তোমরা পুরো ঘরটাকে চেক আপ করে দেখো, কোথাও কিন্তু হ্যাজ নেই, শুধুমাত্র একটি ঘরেই হ্যাজ আছে। সুতরাং তাহলে আমরা কার ভার্বে দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওই ঘরটা যেহেতু মিলছে, তাহলে এই ঘরটা দেখে আমরা অ্যান্সার করবো। এটা কোন ঘর? এই ঘরটার নাম কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের ঘরটা। ওকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের ঘরের নিয়ম দেখে করবো। দেখো কি বলেছে প্রথমে বলেছে অবজেক্ট, তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা? প্রথমে একটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? হার ওয়ার্ড। এবার তোমরা মনে করবে যে স্যার আপনি তো বলেছিলেন যে সিটা ওইদিকে গিয়ে হার হয়ে যাবে, তাহলে এখানে হার আছে, তাহলে হারটা অবজেক্ট এই সাবজেক্টে এসে কি সি হয়ে যাবে? হতো যদি সে একা থাকতো তাহলে, কিন্তু হারের সঙ্গে যেহেতু আরেকটা ওয়ার্ড যুক্ত আছে সেই জন্য এগুলো পরিবর্তন হবে না, যুক্ত শব্দ পরিবর্তন হয় না, ওটা সম্পূর্ণটাই চলে আসবে এখানে। তাহলে এখানে কি আসবে? এখানে হার ওয়ার্ড, এটা চলে এলো, কারণ অবজেক্ট চেয়েছিল, অবজেক্টটা চলে এলো। তারপরে বলেছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, দুটোর মধ্যে একটা। তো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন হবে, বাকি সব জায়গায় হ্যাভ বিন হবে। আচ্ছা, পার্সেন্ট কি এটা একটু বলে নিই। পার্সেন্ট মানে হলো, পার্সেন্ট তিন প্রকার, একটা আছে ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট আর থার্ড পার্সেন্ট, তিনটে পার্সেন্ট হয়। ফার্স্ট পার্সেন্টে কি কি আছে? আই এবং উই। সেকেন্ড পার্সেন্টে কি আছে? শুধুমাত্র ইউ। আর থার্ড পার্সেন্ট হচ্ছে পৃথিবীতে যা আছে সবই হচ্ছে থার্ড পার্সেন্ট। এবার সিঙ্গুলার এন্ড প্লুরাল নিয়ে বলে নিই। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একটি মাত্র বোঝাবে, আর প্লুরাল নাম্বার মানে একের অধিক, অর্থাৎ একের বেশি বোঝাবে। তাহলে এখানে দেখো হার ওয়ার্ক, হার ওয়ার্ক তার কাজটি, এটা কোন নাম্বার? আইও নয়, উইও নয়, ইও নয়, তাহলে ফার্স্ট পার্সেন্টও নয়, সেকেন্ড পার্সেন্ট নয়, থার্ড পার্সেন্ট, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সেন্ট। হার ওয়ার্ক মানে তার কাজটি, কটা কাজের কথা বলছে এখানে? একটি মাত্র কাজের কথা বলা হয়েছে, তাহলে এটা থার্ড পার্সেন্টও হলো, আবার সিঙ্গুলার নাম্বারও হলো। তো থার্ড পার্সেন্ট আর সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? হ্যাজ বিন হয়। তাই এখানে আমরা কি করব? হ্যাজ বিন করে দেবো। হ্যাঁ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু যদি একটি মাত্র হয় তাহলে হ্যাজ বিন, আর না হলে হ্যাভ, ঠিক আছে? এবার দেখো
তারপরে কি বলেছে নিয়মে V3 ভার্বের থার্ড ফর্ম। কিন্তু হ্যাঁ একটা ব্যাপার আছে, যখনই তোমরা দেখবে যে পারফেক্টের কোনো ঘর পড়বে, সেটা এটা হোক বা এটা হোক, পারফেক্টের কোনো একটা ঘরও যদি পড়ে, তাহলে প্রশ্নের মধ্যেই অর্থাৎ প্রশ্নতেই V3 করে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমার বলেছে V3 বসাও, তাহলে প্রশ্নতে তো V3 করে আছে কমপ্লিটেড, তাই না? তাহলে সেটাকে আমরা বসিয়ে দেবো COMPLETED কমপ্লিটেড হলো। তারপরে কি বলেছে বাই বলেছে, এখানে আমরা বাই করে দেবো। বাইয়ের পরে কি বলেছে সাবজেক্ট কি সি, তাহলে সিটা ওইদিকে গিয়ে কি হবে হার হয়ে যাবে, তাহলে এখানে হার হয়ে গেল। বোঝা গেল? এবার তারপরে দেখো নেক্সট রুলস গুলো দেখো, বুঝতে পারবে সব। তারপরে দেখো সীমা ওয়াজ ওয়াচিং টিভি, শর্টকাটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কোন ঘরে পড়বে, এটাকে দেখতে হবে আমাকে। এটা আছে দেখো ওয়াজটা কোন ঘরে আছে, দেখো এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, তাহলে দুটো ঘরের মধ্যে আমাকে একটা ঘর চুজ করতে হবে। তো আমি কি বলেছিলাম, যখন কোনো একটা অক্সিলারি ভার্ব দুটো ঘরেই থাকবে, তখন আমরা পাশের ভার্বটাকে দেবো। পাশের ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে না, তাহলে আইএনজি যোগ থাকলে কোন ঘরটা হয়, এটা হয়, তাই না? আর আইএনজি না থাকলে এই ঘরটা হবে, কিন্তু যেহেতু আইএনজি আছে সেহেতু এই ঘরটা হবে, কারণ ওয়াজ প্লাস আইএনজি দুটোই আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে এই ঘরটার নামটা কি, এই ঘরটার নাম হচ্ছে পাস্ট, মানে পাস্ট। এবার কি হবে, কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের ঘর, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ঘর থেকে আমরা উত্তর করবো। ঠিক আছে, তো দেখো এই ঘরটাতে কি বলেছে, রুলস কি বলেছে, প্রথমে বসাও অবজেক্ট বসাও। তাহলে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে শেষ একটা টিভিটা, তাহলে টিভিটা হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে, টিভি হলো অবজেক্ট। তারপরে কি বলেছে ওয়াজ কিংবা ওয়্যার বসাও। তো যখন কোনো জিনিস একটি মাত্র বোঝানো হয় তখন ওয়াজ বসে, আর একের অধিক হয়ে গেলে ওয়্যার হয়। ঠিক আছে, তাহলে এখানে টিভি, কটি টিভির কথা বলা হয়েছে, একটি টিভির কথা বলা হয়েছে, তাহলে এখানে কি হবে, ওয়াজ হয়ে যাবে। তাহলে এখানে হলো টিভি ওয়াজ হলো। তারপরে কি বলেছে রুলসে, বিং বলেছে। বিং কেন বিং হচ্ছে বলো তো, কারণ আইএনজিটা উঠে যাচ্ছে সেই জন্য, তাহলে এখানে বিং হয়ে গেল। এবার বিং এর পরে কি বলেছে, V3, এবারটা হচ্ছে তো, তাহলে V3, তাহলে V3 কোনটা, ওয়াচের V3 লাগবে, তাহলে ওয়াচের V3 কি, ওয়াচড মানে ইডি লাগিয়ে দেবো। ঠিক আছে, শেষে দেবো WATCHED, ওয়াচড। ওকে, তারপরে কি বলেছে বাই, তাহলে আমরা কি করবো, এখানে বাই করে দেবো। বাইয়ের পরে কি বলেছে সাবজেক্টটা সীমা, তাহলে সীমা তো ওই লিস্টের মধ্যে নেই, তাই না? আয় থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, এগুলোর মধ্যে তো নেই। সীমা একটা অন্য কোনো ওয়ার্ড, একটা নাম, তাহলে নাম কখনো পরিবর্তন হয় না, সাবজেক্টে যা থাকে অবজেক্টে গিয়েও তাই হয়ে যায়। তাহলে সাবজেক্টের সীমা যেহেতু, সীমা ওইদিকে গিয়ে কি হলো, সীমায় থেকে যাবে, SIMA সীমা। আমি তোমাদেরকে প্রথমে একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, মানে বলে দিয়েছিলাম, বোর্ডে লিখে দিয়েছিলাম যে কোনগুলো ওয়ার্ড শুধুমাত্র পরিবর্তিত হয় সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে, আর কোনগুলো পরিবর্তিত হয় না, সব কিছু বলে দিয়েছিলাম। তোমরা সেটাকে ভালো করে বুঝে নিও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, শুধু আয় আবারও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য, আয় থেকে মি হবে, হি থেকে হিম হবে, সি থেকে হার, দে থেকে দেম, উই থেকে আস, আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কয়েকটা ওয়ার্ড বাদ। ঠিক আছে, এই হচ্ছে আচ্ছা। এবার দেখো তারপরেরটাকে নিয়ে যাই। তারপরে দেখো we had